ম্যাক্সিমাম যে টাইম পর্যন্ত সে ধরে রাখতে পারছে, মনে করো 5 মিনিট 10 মিনিট, এটা হচ্ছে তার এন্ডুরেন্স। তো এন্ডুরেন্সটাকে আস্তে আস্তে আমাদের বিভিন্ন স্ট্রেংথ ট্রেনিং এর মাধ্যমে বাড়াতে হয়। ঠিক আছে? আচ্ছা, এবার আসো ট্রেনিং মেথড, দেখো কি কি আছে। এন্ডুরেন্স অর অ্যারোবিক ট্রেনিং, হ্যাঁ, অ্যানারোবিক অর ল্যাকটিক ট্রেনিং, স্ট্রেংথ। আচ্ছা আসো আমরা প্রথমটায় যাই, অ্যারোবিক ট্রেনিং। অ্যারোবিক ট্রেনিং কি বলছে? ইনক্রিজ অ্যারোবিক ক্যাপাসিটি অফ ফিটনেস। ফিটনেস ডেভেলপ করার জন্য তোমার অ্যারোবিক ট্রেনিং লাগবেই, মানে হাঁটা চলাফেরা এগুলো লাগবে। The aerobic capacity of an individual may be defined as the ability to utilize, আচ্ছা আমরা হাঁটবো কেন বেশি? যেন আমরা যে খাওয়া দাওয়া করি, আমাদের রক্তে যে গ্লাইকোজেনটা স্টোর হয়, এটা যেন ব্রেকডাউন হয়, এটা যেন বার্ন হয়। ঠিক আছে? তো অ্যারোবিক ট্রেনিং ইফেক্টস ক্যান বি গেইন বাই দ্য মেইনটেনিং এ হার্ট অফ বিটুইন 70 to 85% ম্যাক্সিমাম হার্ট। মানে আমরা দৌড়ালে যে ম্যাক্সিমাম হার্ট রেট হয়, এর 70 to 85% এই হার্ট রেটটাকে রেখে তারপর আমাদের হাঁটতে হবে। 70 থেকে 85% আমরা হার্ট রেটটা রাখবো, রেখে আমরা হাঁটবো। সেজন্য বলা হয় যে বেশি দ্রুত হাঁটবেন না, মডারেট গ্রেড ওয়াকিং করবেন। মডারেট গ্রেড ওয়াকিংটা ভালো। ঠিক আছে? হুম হুম, ভেরি গুড। মনে করো ওকে বলবো আপনি 5 ফিট হাইটে আসেন, তারপর তুমি কি করবা? ম্যাক্সিমাম হার্ট রেটটা মাপলা 220 - 8, তাহলে এটা ম্যাক্সিমাম হার্ট রেট। হ্যাঁ, তাহলে আমার টার্গেট হার্ট রেটটা কত? টার্গেট হার্ট রেটটা আমরা বের করে নিলাম। হ্যাঁ, দুইটা বের করে নিলে তখন আমরা বলবো যে আপনার যে যে পালস রেটটা এখন 140, যখন আপনি হাঁটবেন আপনার পালস রেটটা যেন 110-এর বেশি না হয়। এতে কি করতে পারে? সে পালস অক্সিমিটার লাগাইতে পারে। একটু হাঁটলো, দেখলো যে পালস অক্সিমিটারে পালস রেট 120 আছে, তার মানে ঠিক আছে, 70 থেকে 85% ম্যাক্সিমাম হার্ট রেট আছে। বুঝছো? হুম, মডারেট মানে বেশি জোরে হাঁটবে না, অনেক অনেক জোরে হাঁটে, শরীরের জুড়ে হাঁটে এটা না। মডারেট গ্রেড হাঁটা হাঁটা, আবার শরীরে বাতাস লাগায় হাঁটা এটাও না। নর্মাল হাঁটার থেকে একটু বাড়ায় হাঁটা, এটাই সবচেয়ে ভালো। এটা আবার রিসার্চে আসতেছে যে প্রতিদিন নাকি 5,000 থেকে 6,000 স্টেপ হাঁটা উচিত প্রত্যেক দিন। মানে স্টেপিংটা অন্তত 5,000 স্টেপ যেন হয় পার ডে। বুঝেছো? 30 মিনিট, কিন্তু লেটেস্ট এভিডেন্স বলছে 5,000 স্টেপ, 5 থেকে 6,000 স্টেপ যেন হয়। আপনার হাঁটার স্টেপটা যেন 5 থেকে 6,000 স্টেপ হয়। বুঝেছো? যদি কনফিউশন থাকে প্রশ্ন করো, প্রশ্ন না করলে তো কিছু শিখতে পারবা না। যত প্রশ্ন করবো তত শিখতে পারবো, প্রশ্ন না করলে তো কিছু শিখতে পারবো না। তাই না? আচ্ছা, তাহলে অ্যারোবিক ট্রেনিং গেল। ইফেক্ট অফ অ্যারোবিক ক্যাপাসিটি অন মাসল ইনক্লুড ইনক্রিজ, মানে অ্যারোবিক অ্যাক্টিভিটি করলে কি হবে? স্কেলেটাল মাসল সেলে প্রচুর মাইটোকন্ড্রিয়া আসবে, যেটা পাওয়ার শক্তি। হ্যাঁ, ইনক্রিজ গ্লাইকোজেন স্টোরেজ ইন মাসল, মাসলের মধ্যে গ্লাইকোজেন থাকবে, তুমি বেশি ওয়ার্ক করতে পারবা। ইনক্রিজ অ্যাভেলেবিলিটি অফ ফ্রি ফ্যাটি অ্যাসিড এন্ড ইনক্রিজ ভাস্কুলারিটি অফ মাসল, মাসলে প্রচুর ব্লাড সার্কুলেশন হবে। মাসলে গ্লাইকোজেন থাকলে কি মাসল ওয়ার্ক লোড নিতে পারবে, আদারওয়াইজ তো তোমার বডির যে ওজন সেটা নিতে পারবে না। ঠিক আছে? অ্যানারোবিক ট্রেনিং এটা খুব সহজ জিনিস, ওজন দিয়ে করবা। তবে অ্যানারোবিক ট্রেনিং খারাপ জিনিস কি হয়? ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয়। সেজন্য কি হয়?
যে তার পেইন হবে, হ্যাঁ, ডোমস হয় অনেক সময়, ডিলেড অনসেট অফ মাসল সোরনেস, রেসপিরেটরি হাইপার ভেন্টিলেশন হতে পারে। রেসপিরেটরি হাইপার ভেন্টিলেশনটা কি? তার তোমার রক্তে পিএইচ এর পরিমাণটা কম, পি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাইরে গেলে, পি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাইরে গেলে এটাকে হাইপার ভেন্টিলেশন বলে। এটা হলো অক্সিজেন ডেপথ। ঠিক আছে, এই জন্য অ্যানোবিক ট্রেনিংটা বেশি সময় নিয়ে করা উচিত না। ওজন দিয়ে করলে 20 মিনিট 30 মিনিট বেশি না। হ্যাঁ, ইন্টারভাল ট্রেনিং দিতে হবে, ঠিক আছে, মানে 10 মিনিট সে জগিং করলো, পরে 10 মিনিট সে সাইক্লিং করবে, এবার ইন্টারভাল ট্রেনিং দিতে হবে। যে ম্যারাথন যারা দৌড়ায়, হ্যাঁ, তাদেরকে কিন্তু খুব ইন্টারভাল ট্রেনিং এ থাকতে হবে প্রত্যেকদিন, নাইলে এই 400 মিটার দৌড়াতে পারবো না, ম্যারাথন দৌড়াতে পারবো না। হ্যালো 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 অনেক 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 হ্যালো অনেক হ্যালো 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 কারেন্ট গেছে না, বৃষ্টি হইতেছে না। ডাটা কিনে কি চলে বৃষ্টি হেরে হইতেছে না, আমরা? আমাকে তো কারেন্ট গেছে গা, আমাকে ডাটা চলতেছে না, ডাটা মেরে চলে হেরে না। এই শাকিরুল, ওকা লাইব্রেরিতে যাবি? বৃষ্টি পড়তেছে আমাকে আমাকে লাইভ দিতে যাবে ক্লাস শেষ করে যাবো। খেজুর নিয়ে হেই শাকিরুল, সন্ধি খেজুর খেজুর দোস না কে, সন্ধি খেজুর দোস না কে? এই ক্লাস করালা কারেন্ট চলে গেছে না। শোনো, স্ট্রেংথ এন্ড পাওয়ার ট্রেনিং নিয়ে কিন্তু আমরা কথা বলছি। স্ট্রেংথ, এন্ডুরেন্স, পাওয়ার, এটা কিন্তু আমি ধরবো। স্ট্রেংথ কাকে বলে, পাওয়ার স্ট্রেংথ কাকে বলে, পাওয়ার কাকে বলে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর যদি স্ট্রেংথ, পাওয়ার, এন্ডুরেন্স না থাকে, সে কিন্তু বেশিক্ষণ কাজ করতে পারবে না, বুঝছো, খালি দুর্বলতা ফিল করবে। ঠিক আছে, যেমন তাহলে আমরা মাসকুলার স্ট্রেংথ কি বললাম, সে 20 কেজি ওজন তুলতে পারে, এটাই তার ম্যাক্সিমাম মাসল স্ট্রেংথ। এই যে 20 কেজি ওজন, সে 10 মিনিট ধরে রাখতে পারে মাথার উপরে। তাহলে এটা কি মনে করো, সে এই বেঞ্চ প্রেসটা কমপক্ষে 20 মিনিট করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে তার পাওয়ার। যে পাওয়ার ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ, সে 20 মিনিট বেঞ্চ প্রেস, এটাই তার পাওয়ার। স্ট্রেংথ, পাওয়ার, এন্ডুরেন্স এই জন্য খুবই ইম্পর্টেন্ট, যে সে কতক্ষণ ব্যায়াম করতে পারে। যতক্ষণ লাস্ট মনে করো 20 মিনিট করার পর আর পারেই না, তার মানে তার এন্ডুরেন্স কম, তাহলে প্রতি সপ্তাহে তার এন্ডুরেন্স বাড়াইতে হইব। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কোশ্চেন করো, বেশি কোশ্চেন করো। ডাম্বেল ডাম্বেল ইউজ করে
আর তোমরা যারা আছো খালি জগিং করবা, তারপর হচ্ছে হালকা দৌড়াবা, ঠিক আছে, দৌড়ানো ছাড়া উপায় নেই। সিধা উঠা নামা করলা না, তুমি যদি ফুল বডিটাকে কাজে না লাগাও, তাহলে তোমার ওজনও কমবে না, তোমার স্ট্রেংথও আসবে। ডাম্বেল দিয়ে এক্সারসাইজ করতে হবে, ডাম্বেল এক্সারসাইজ ছাড়া উপায় নেই। মানে আইসোটোনিক এক্সারসাইজ, যেমন একজনের ফ্র্যাকচার হলো, প্লাস্টার দেওয়া আছে, তখন আইসোমেট্রিক এক্সারসাইজ। আর রিহ্যাবিলিটেশন পর্যায়ে অলওয়েজ আইসোটোনিক এক্সারসাইজ, মানে ওজন দিয়ে করতে হবে। এখন ওজন দিয়ে হাতের ক্ষেত্রে করো, পায়ের ক্ষেত্রে থেরাব্যান্ড দিয়ে করো, সাইক্লিং করো, ট্রেডমিল করো, রেজিস্ট্যান্সের বিপরীতে করো। যদি কারো বাসায় ট্রেডমিল সাইকেল না থাকে, ও দৌড়াবে, 20 মিনিট করে দৌড়াবে, ঠিক আছে। আইসোটোনিক এক্সারসাইজ একটা হলো কনসেন্ট্রিক, যেটা ডাম্বেল দিয়ে করি, আর এটা হচ্ছে ইসেন্ট্রিক। ইসেন্ট্রিকও ডাম্বেল দিয়ে করা যায়। রিহ্যাবিলিটেশন পর্যায়ে আমরা আইসোটোনিক আইসোকাইনেটিক এক্সারসাইজ করি। যেমন আইসোকাইনেটিক এক্সারসাইজে আমরা ভেরিয়েবল রেজিস্ট্যান্স ইউজ করি, যেমন ইনক্লাইন ডাইনামোমিটার ইউজ করা হয়, যেটা হলো ভেরিয়েবল রেজিস্ট্যান্স। ইনিশিয়াল পর্যায়ে একরকম রেজিস্ট্যান্স, আর ফিনিশ পর্যায়ে একরকম রেজিস্ট্যান্স, এটাকে বলা হয় তোমার ডাইনামোমিটার ব্যবহার করা, বুঝছো। বা ট্রেডমিলে দৌড়াইলা, ট্রেডমিলে হিল স্ট্রাইকের সময় যেরকম ফোর্স দিবা, যখন ফুট ফ্লাট হবে তখন তো সেম ফোর্স হবে না। তো এটাকে বলা হয় তোমার আইসোকাইনেটিক এক্সারসাইজ। আইসোটোনিক ডাম্বেল কার্ল, মানে ডাম্বেলকে এলবো ফ্লেক্স করলা, এটা হচ্ছে আইসোটোনিক এক্সারসাইজ। অলিম্পিক টাইপ ওয়েট লিফটিং, এটা কি বলছে? লিফটিং অফ এ ওয়েট ফ্রম দ্য ফ্লোর টু এ পজিশন অ্যাবাভ দ্য গ্রাউন্ড। যদি আমি ফ্লোর থেকে ওজন তুলে মাথার উপরে তুলি, হ্যাঁ, এটা তো খোলার সময় একটা বেল্ট করতে পারো, যদি কোমরে যেন ইনজুরি না হয়। অলিম্পিক টাইপ ওয়েট লিফটিংটা ভালো, যে ফ্লোরে ওজন থাকবে, মনে করো 10 কেজি ওজন, এটাকে তুলে একদম মাথার উপরে দিবা, এটাকে বলে অলিম্পিক টাইপ ওয়েট লিফটিং। এটা তোমার পাওয়ার এবং স্ট্রেংথ দুটোই বাড়াবে। প্লায়োমেট্রিক ট্রেনিং, এটা ভালো, এটা ফুটবল বা ক্রিকেটে আমরা দেই, বিভিন্ন অবস্টাকল দেই, অবস্টাকল দিয়ে ডানে বামে তাকে ধরে দেখো, এটা হচ্ছে প্লায়োমেট্রিক ট্রেনিং, বুঝছো। ঠিক আছে, প্লায়োমেট্রিক ট্রেনিংটা ভালো ট্রেনিং। এই দেখো ছবি, দেখো প্লায়োমেট্রিক ট্রেনিং এর ছবি দেখা যায়। এগুলো এক্সারসাইজ করলে একদম মানে ফিটনেস লেভেল 0 হয়ে যায়। আমরা আসলে যে ব্যস্ত থাকি, আসলে নিজের জন্য নিজের সময় দিতে পারি, বুঝছো না। ডেইলি 2 ঘন্টা, এই জন্য বিদেশে মানুষ কি করে, জিম করে, দৌড়াদৌড়ি করে, তারপর শাওয়ার করে, তারপর অফিসে যায়। তাহলে 2 ঘন্টা তার অ্যারোবিক, এনারোবিক, প্লায়োমেট্রিক সব হয়ে গেল। ফ্লেক্সিবিলিটি ট্রেনিং, এই যে স্ট্রেচিং এক্সারসাইজ যে আমরা করাই, এটাকে বলা ফ্লেক্সিবিলিটি ট্রেনিং, বুঝছো। স্পিড ট্রেনিং, রানিং স্পিড is an important component of many sport. Running speed can be increased by undertaking resistance and power training as well as performing running drills. Yes, heel to buttock and over speed, downhill running, পাহাড় থেকে নামলা, এটা একটা স্পিড ট্রেনিং। তবে পাহাড় থেকে যখন দৌড়ায় নামবা, তখন তুমি নিজেকে কন্ট্রোল করবা, বুঝছো না। এটাকে বলে স্পিড ট্রেনিং, মানে একদম পাহাড় থেকে নামা বা উঁচু জায়গা থেকে দৌড়ায় নামা, বুঝছো। Agility training, agility is the ability to change the direction of the body in an efficient, effective manner. And to achieve this, it requires a combination of balance,
তোমার ব্যালেন্স ভালো থাকতে হবে। ব্যালেন্স যদি ভালো না থাকে তাহলে এজিলিটি ট্রেনিং করতে হবে। এই ট্রেনিং আমরা কিভাবে করতে পারি? কিছু অবস্টাকল দিবা, সে ফিগার অফ 8 এর মধ্যে দৌড়াবে, এটি এজিলিটি ট্রেনিং। মাঠের মধ্যে কিছু অবস্টাকল দিয়া বলবা যে আপনি 8 এর মতো করে দৌড়ান, ঠিক আছে? Agility training. Speed, the ability to move all or part of the body quickly. Ability of a muscle or muscle group to overcome a resistance. তুমি আমাকে বাধা দিলা, আমি তোমার বাধাকে অপেক্ষা করে ফুল এলবো ফ্লেক্সিং করলাম, এটা হচ্ছে আমার স্ট্রেংথ। আর স্পিডটা কি? একটা ডাম্বেল নিয়ে দ্রুত আমি মুভমেন্ট করছি, দিস ইজ মাই স্পিড। দ্য এবিলিটি টু কন্ট্রোল দ্য মুভমেন্ট অফ দ্য বডি in cooperation with the body's sensory function, catching a ball, এটা কোঅর্ডিনেশন। কারণ নিউরো পেশেন্টকে খুব কোঅর্ডিনেশন অ্যাক্টিভিটি করে, যে বল ছুড়ে দেই, বল ধরে, এটাকে বলা হয় কোঅর্ডিনেশন প্র্যাকটিস। যেমন এই যে দেখো, কোনটা এজিলিটি ট্রেনিং? বামটা এজিলিটি ট্রেনিং না, আর ডানেরটা কোন ধরনের ট্রেনিং বলো? প্লায়োমেট্রিক। এটা এজিলিটি, এটা প্লায়োমেট্রিক। হ্যাঁ বলো। ওইটা এক পায়ের উপর দাঁড়াবে, এটা
স্যার আছি। প্রশ্ন করুন না কেন? আর উম, আমার হচ্ছে স্যার স্পেসিফিক স্পোর্টস গুলার মানে কোন ধরেন স্যার ফুটবল বা ক্রিকেট স্যার এসব স্পোর্টস দের জন্য আলাদা আলাদা ভাবে হচ্ছে স্পেসিফিক কি কি ট্রেনিং করাই আমরা। মাস্কুলার ট্রেনিং ক্লাস হচ্ছে স্যার মানে মাস্কুলার ট্রেনিং সম্পর্কে স্যার জানতে চাচ্ছিলাম আর কি আমি। এটা সব মোটামুটি সেম জিনিস। যেমন যে ফুটবল খেলবে, মনে করো কেউ ক্রিকেট খেলবে, হ্যাঁ, তাকে আমরা কি করি, বিভিন্ন এজিলিটি ট্রেনিং, ফুটবল দেয়া ইনডোরের মধ্যে দৌড়াদৌড়ি করে, ফুটবল পাস, তাহলে এটা তার একটা এজিলিটি ট্রেনিং হয়ে যায়। আমরা বলে 20 মিনিট আপনি ইয়া করেন, সাইক্লিং করেন, আপনি 20 মিনিট সুইমিং করেন, তাহলে এই যে 1 ঘন্টা সেশন তুমি কিভাবে তাকে দেওয়া সময় কাটাবা, এটা তাহলে এটা তোমার একটা ওয়ার্ম আপ হয়ে গেল। সে এখন মুশফিক বলল না আমি ওয়ার্ম আপ করবো ইয়া করে, ব্যাটিং করে, সে ব্যাটিং করলো ওয়ার্ম আপ। তারপর আমি দেখলাম যে তার তো পায়ের মুভমেন্ট হচ্ছে না, পায়ের মুভমেন্টের জন্য তাকে বলো সাইক্লিং করতে, পায়ের মুভমেন্ট বাড়ানোর জন্য তাকে সুইমিং করতে বলি, ট্রেডমিল করতে পারি। এভাবে তাকে 1 ঘন্টা সেশন তার আগে আমরা একটা স্পেসিফিক স্পোর্টস ট্রেনিং এ আনতে পারি। এখন যারা ফুটবল খেলবে, ফুটবলে যদি পায়ের কাজ বেশি হয়, তাহলে পায়ের মুভমেন্ট করাতে হবে, তাকে তাকে জিমের মধ্যে একদম রাখতে হবে, জিমে রেখে হিউজ স্ট্রেংথেনিং করবে, তাকে এক্সারসাইজ করবে। আচ্ছা বুঝেছো? বলো, সুইং রাখতে পারো, সুইমিংটা সবাই পছন্দ করে, কারণ সুইমিং এ তোমার হাতের পায়ের সবগুলো মাসলের অ্যাক্টিভিটি হয়ে যায়, বুঝছো না? জি স্যার। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, এনি কোয়েশ্চেন? হিমেল আছো নাকি? জি স্যার, আছি স্যার। আচ্ছা, দেখি তোমাদের সাথে তো একটা আমাদের একটা সমিতির মতো করতে যাচ্ছি, টিচার স্টুডেন্ট সমিতি। সেক্ষেত্রে যারা মানে উইলিংলি করতে চাও তারা করবা, যারা উইলিংলি করতে চাও না তারা করবা না, সমস্যা নেই। একটা টিচার স্টুডেন্ট একটা সমিতি হবে, এটা নিয়ে আমরা একটা মিটিংও ডাক দিব, এই আর কি। হ্যাঁ, সবকিছুতেই তো একটা ফান্ড দরকার, সেক্ষেত্রে মান্থলি একটা ফান্ড ইয়া করতে হবে, এবং এটা আবার অ্যাকাউন্টস রাখতে হবে, অ্যাকাউন্ট রেখে এটা আমাদের হিসাব নিকাশ তদারকি করতে হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটাও হবে। আরো একটা সমিতির নাম দিতে হবে, টিচার স্টুডেন্ট থাকবা, তারপর এটার মধ্যে মনে করো আহ্বায়ক কমিটি থাকবে, হ্যাঁ, কার্যকরী পরিষদ আছে, কার্যকরী পরিষদে তোমার কে কে থাকে, সভাপতি থাকবে, সহসভাপতি থাকবে, সাধারণ সম্পাদক থাকবে, সাধারণ সম্পাদক থাকবে, তারপর কোষাধ্যক্ষ থাকবে, সাংগঠনিক সম্পাদক থাকবে। মানে একটা কমিটি হইতে গেলে তোমার, আমরা এরকম এরকম আর যে ফিজিক্যাল শিক্ষক ছাত্র কল্যাণ সমিতি, তাহলে এটা আহ্বায়ক কমিটি, উপদেষ্টা পরিষদ, তারপর একটা কার্যকর নির্বাহী পরিষদ, কোষাধ্যক্ষ কে হবে, সাংগঠনিক সম্পাদক কি হবে, অনেক কাজ। এটা করলে ভালো, সেগুলো টিচার স্টুডেন্ট রিলেশনশিপটা ভালো হয়, বুঝছো? তবে তোমাদের পাস করার মধ্যে সবাই ফিজিওথেরাপিস্ট, তাই না? তাহলে অ্যাসোসিয়েশন থাকলে সবাই সবার সাথে সম্পর্ক থাকলো, যোগাযোগ থাকলো, বুঝছো না? কমিটিটাকে আমরা রানিং করলাম,
কারো কোনো সে আছে বা কোনো সাজেশন? আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস দরকার। প্র্যাকটিক্যাল ক্লাসটা তোমাদের ওই যে স্পোর্টসের আপনি অনুমতি পাই, হ্যাঁ, তখন দেখাই দিব, ঠিক আছে? আপনার স্পেসিফিক মাসেল গুলো স্যার আমরা কিভাবে আইডেন্টিফাই? প্র্যাকটিক্যাল ক্লাসে মনে করো শোল্ডারের কন্ডিশন গুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করি, এলবো কন্ডিশন গুলো কিভাবে আইডেন্টিফাই করি, স্পেসিফিক টেস্ট, কনফার্মেটরি টেস্ট, এগুলো কি বলে দিব। ফিজিক্যাল ক্লাস বা ফেস টু ফেস ক্লাস যখন শুরু হবে তখন বলে দিব। তোমরা আজ 38 জন আসছো না? 38 জন একজনের জন্য খুব ভালো, খুব ভালো আইডিয়া। মনে করো সকাল 10টা ফুটবল টুর্নামেন্ট, তাহলে 1 ঘন্টা আমরা কি কাজ করবো, কিভাবে আমরা নিজেকে ট্রেন আপ করবো, ঠিক আছে? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেক্ষেত্রে সবাইকে আবার তোমার ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন সব মেজারমেন্ট করে দিতে হবে, বুঝেছো? সবকিছু মেজারমেন্ট করে তারপর 1 ঘন্টা ট্রেনিং বা 1.5 ঘন্টা ট্রেনিং, তার বিএমআই লেভেলটা কত, এগুলো সব শেয়ার করে দিতে হবে। মাল্টি জিমে কিভাবে পেক ডাক এক্সারসাইজ করবা, কিভাবে পায়ের এক্সারসাইজ করবা, হ্যাঁ, এগুলো নিয়ে যাওয়া, তো এটাও ভালো। তোমরা একটা কাজ করো, ইউটিউবে বেঞ্চ প্রেস কিভাবে করবে, ঠিক আছে, এগুলো সবগুলো দেখে নেবে, মাল্টি জিম এক্সারসাইজ গুলো কিভাবে করবে দেখে নেবে, দেখে এগুলো সহজ জিনিস দেখে নাও। পেক ডেক এক্সারসাইজ কিভাবে করে সব ঠিক আছে, বুঝছো? আরো কোনো কিছু থাকলে বলো। আরো কোনো কথা থাকলে বলো। তোমরা 38 জন আসছো, 38 জন 38টা প্রশ্ন করবে না? এটা তো কথা বলো। হ্যাঁ, কে? তারা কিভাবে আইডেন্টিফাই করবো যে কোন স্পোর্টসম্যানের জন্য কতটুকু ট্রেনিং করাবো? মানে স্যার হচ্ছে মানে যতটুকু পর্যন্ত ট্রেনিং করালে হচ্ছে স্পোর্টসম্যানের ইনজুরি হবে না। আমরা প্রথমে দেখি যে সে কতটুকু দৌড়াইতে পারে, যদি দৌড়ানোর এবিলিটি নাই তখন তাকে ইনডোর গেম এক্সারসাইজ শুরু করি, স্প্রিন্টিং করানো হয়। স্প্রিন্টিংটা কি, মানে ইনডোরে এক মাথা থেকে আরেক মাথায় দৌড়াবে, এটা হচ্ছে স্প্রিন্টিং, ঠিক আছে? এখন মনে করো দৌড়াইতেই পারতেছে না, তাহলে তাহলে তারা আস্তে আস্তে তাকে কি করতে হবে, ফ্যাট লেভেল কমাইতে হবে, তার মাসল বাল্ক বাড়াইতে হবে, ঠিক আছে? এগুলো করতে 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 আর দেখতে হবে যে সে কোন অবস্থায় টায়ার্ডনেস ফিল করে, টায়ার্ডনেস আস্তে আস্তে তার কমতেছে কিনা, তারপর তারা বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটি আনতে হবে, আদারওয়াইজ তো আনা যাবে না।
ক্লাস শেষ কি মজা। চলে গেছে। কারেন্ট এসে রে। ও মামা এর লেগে তো আইলাম আবার। বাকছে স্যার পানি খাইতে গেছে, তোরা কি স্যারের পানিও খাইতে দিবি না? আরে বাপরে। তোরে কইয়া গেছে? এই তুই চুপ থাক সাইমা, এত কথা বলছ না। কথাই তো কই না। আচ্ছা শোন, আমাদের হচ্ছে যে মাসেল গুলার কোথায় কইছ না তুই? চুপ থাক। একটা কথা বলতেছি শোন। বিকাল 3টায় কোথায় মিটিং? ইস্তালা ছাড়তে লাগে, দিতে লাগে, চারটে উঠতে ভালো লাগে। বেশিক্ষণ মিটিং করে না, মিটিং মানে 20 থেকে 30 মিনিট। দাঁড়াও, এই তোমাদের আর কোনো কথা আছে স্টুডেন্ট? না স্যার। তাহলে এগুলো একটু হ্যাঁ কে বলো? না স্যার আর ওই প্রশ্ন করে না কেন? হ্যাঁ প্রশ্ন করো না কেন? যাও। হ্যাঁ কি ব্যাপার, আমার বসে রাখছে কে? কি তোমরা কোনো প্রশ্ন করবে না, সব চুপচাপ থাকবা? বলো। ওয়ার্ম আপ বিভিন্ন ভাবে করতে পারে। এখন যে ফুটবল খেলার সে ভাই পাস দাও, ডান থেকে বামে পাস দাও, এটা একটা ওয়ার্ম আপ। ওয়ার্ম আপ 30 মিনিট, ঠিক আছে? 30 মিনিট সে একজন একজনের পাস দিল, ঠিক আছে? ক্রিকেট খেলার সময় কবে কি আমার তো একটু পরে ব্যাটিং, তাহলে আমি ব্যাটিং প্র্যাকটিস করি। দিস ইজ ওয়ান টাইপ অফ ওয়ার্ম আপ। একজন বললো না আমি খেলাধুলা করবো না, আমি এখন জিম করবো, সে জিমে যতগুলো মাল্টি জিম আছে সবগুলো ইউজ করলো, সুইমিং করলো। বুঝছো না? যেমন তুমি যে 10টার সময় যে খেলবা, খেলার জন্য তোমার বডিটাকে তোমার প্রিপেয়ার করা। এখন কেউ কেউ খেলার মাধ্যমে প্রিপেয়ার করে, কেউ আবার সুইমিং এর মাধ্যমে করে। দেখা যায় কেউ সুইমিং এর মাধ্যমে করতে অনেকে পছন্দ করে, আবার কেউ না আমি আগে প্র্যাকটিস করে নিই, প্র্যাকটিস করে ঝাঁকাইলি, ঠিক না? এটা তার ওয়ার্ম আপ। এই আর কি, দিস ইজ ওয়ার্ম আপ। কেউ কেউ 30 মিনিট ওয়ার্ম আপ করে, কেউ 1 ঘন্টা করে, ঠিক আছে? এরকম ওয়ার্ম আপ করে। কিছুই না, খেলা শেষ একটু বসে থাকলা, আস্তে আস্তে তোমার ব্লাড প্রেশার, পালস রেট সব নর্মাল আসলো। তুমি যখন দৌড়াবা তোমার পালস রেট দেখবে 150 হয়ে গেছে। তুমি আস্তে আস্তে বসে থাকলে দেখো যে পালস রেট 100 কম হয়ে গেছে। এটাই কুল ডাউন। তোমার ব্লাড প্রেশার, পালস, অক্সিজেন স্যাচুরেশন সব নর্মাল রেঞ্জে আসবে। যখন নর্মাল রেঞ্জে আসবে দিস ইজ কুল ডাউন। তখন বসে থেকে করতে পারো, ঠিক আছে? যেখানে বাতাস সাতাশ আছে ওখানে একটু বয়ে থাকলা 30 মিনিট। দিস ইজ ওয়ান টাইপ অফ কুল ডাউন। বুঝেছো? সকালবেলা মনে করো দৌড়াও, তাহলে আস্তে আস্তে দৌড়াইলা, এটাও একটা কুল ডাউন। আস্তে আস্তে হাঁটলা, এটাও কুল ডাউন। বুঝছো না? ঠিক আছে তাহলে, হ্যাঁ খোদা হাফেজ। হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি।